আসসালামু আলাইকুম। আসলে তোমাদের কয়েকদিন ক্লাস নেওয়া হয়নি আমার পরীক্ষার জন্য, তো তারপর থেকে আজকে ক্লাস নিচ্ছি। তো লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে পাকস্থলিত পরিপাক, এই পর্যন্ত তোমাদের শেখানো হয়েছিল, তারপর থেকে আর শেখানো হয়নি। তো আমরা তারপর থেকে এখন আমরা ক্লাস করব। তো এখন দেখো আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত আসছিলাম পাকস্থলিত পরিপাক, এবং আমরা জানি কি যে আমাদের পেটের ঠিক মধ্যভাগ হচ্ছে এটা হচ্ছে মধ্যভাগ। মধ্যভাগের এই পাশটা দেখো আমার হাতের বা তোমরা যেরকমভাবে ভিডিওটা দেখছো এই অনুসারে এটা হচ্ছে কি ডান দিক। ওকে, এবং আমরা জানতাম কি যে চিত্র সবসময় উল্টা হয়, ঠিক আছে। সো এটা হবে কি চিত্রের বাম দিক, এটা হচ্ছে বাম দিক। ওকে, আর এই দিকটা হচ্ছে আমার হাতের বাম দিক, তার মানে এটা হচ্ছে কি আসলে ডান দিক, ঠিক আছে। তাহলে চিত্রে এটা ডান দিক, তার মানে হচ্ছে তোমাদের হাতের ডান দিক যেটা হবে সেটা হবে চিত্রের বাম, আর তোমাদের হাতের বাম যেটা হবে সেটা হবে চিত্রের ডান দিক, ঠিক আছে। তাহলে আলটিমেটলি পাকস্থলী কোন দিকে থাকে? বাম দিকে থাকে। পাকস্থলী পেটের বাম দিকে থাকে। ওকে, এবার দেখো এইদিকে পাকস্থলী আছে। ওকে, এই ডান দিকটা, এই যে ডান দিকটা, সেই ডান দিকটা খেয়াল করো কি যে খানিকটা অংশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? আসলে আমাদের দেহের মধ্যে কোনো কিছু ফাঁকা থাকে না। তো এইখানে একটা অঙ্গ থাকে, দেখতে অনেকটা এইরকম একটা জিনিস। ওকে, এরকমভাবে একটা অঙ্গ থাকে। ওকে, আচ্ছা এটা দেখতে কীরকম? এটা দেখতে তাহলে অনেকটা ত্রিভুজ আকার, ঠিক আছে। তাহলে এটা দেখতে অনেকটা ত্রিভুজ আকার একটা অঙ্গ, এটার নাম হচ্ছে যকৃৎ, আর একে ইংরেজিতে বলা হয় লিভার। ওকে, তাহলে পাকস্থলীর ঠিক বিপরীতে পেটের কোন দিকে? ডান দিকে একটা ত্রিকোণাকার যকৃৎ বা লিভার থাকে, ঠিক আছে। আচ্ছা এবার এই যে যকৃৎ বা লিভার এটা থাকে, ঠিক আছে, এটা করেটা কি কাজ লাগে? তো মনে রাখবা আমাদের দেহ থেকে যতগুলো অঙ্গ কোনো না কোনো কিছু ক্ষরণ করতে পারে বা তৈরি করতে পারে, যেমন হরমোন কিংবা এনজাইম, তাদেরকে আমরা গ্রন্থি বলি, ঠিক আছে। এবং আমাদের দেহে বিভিন্নভাবে মানে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় অনেকগুলা গ্রন্থি আছে, যেমন মাথায় আছে, এইখানে ব্রেনের নিচে পিউটারি গ্রন্থি আছে, এখানে টনসিল আছে, ঠিক আছে। এছাড়াও আমাদের থাইরয়েড, এখানে আছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, ঠিক আছে, রেনাল, অ্যাড্রেনাল, হ্যানত্যান অনেকগুলো আছে। তো যাই হোক না কেন, এই যে আমাদের অনেকগুলো গ্রন্থি আছে, তার ভিতর সবচেয়ে বড় যে গ্রন্থিটা তার নাম হচ্ছে এই যকৃৎ, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে যকৃৎকে আমরা বলবো আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে এই সম্পর্কে লিখে নাও কি প্রথমেই যকৃৎ হচ্ছে সবচেয়ে বড়। আছে একটু হেডলাইন দাও কি যে এটা হচ্ছে যকৃৎ নিয়ে আমরা পড়াশোনা করছি। ওকে, তাহলে যকৃৎ হচ্ছে কি সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি। ওকে, তাহলে যকৃৎ হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, থাকে কোথায়? পাকস্থলীর ঠিক বিপরীত দিকে বা পেটের ডান দিকে, ঠিক আছে। দেখতে কিরকম? ত্রিকোণ আকৃতির। ওকে, আচ্ছা যদি বলে কি যে এর রং কিরকম, তো এর রং হচ্ছে বা এর বর্ণ হচ্ছে লালচে খয়েরি বর্ণের। ওকে, লালচে খয়েরি বর্ণের, লালচে খয়েরি। ওকে, তাহলে এটা বর্ণ হচ্ছে লালচে খয়েরি বর্ণের। এইবার একটা জিনিস দেখো, এই যে বড় একটা গ্রন্থি, আমরা বলছিলাম এটা হচ্ছে দেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে একটা জিনিস দেখো, বড় হয়েছে তার মানে হচ্ছে কি তার কাজটা বেশি। যেমন বাসাতে একটা বড় ছেলের যেমন কাজ অনেক বেশি, ছোটদের কিন্তু কাজ অত থাকে না, ঠিক তেমনি এই যেহেতু আকারে বড়, একে বেশি খাওয়া দাওয়া সব কিছু দিতে হয়, তার মানে কি এই কাজও করে বেশি আসলে। তো এই যকৃৎ আমাদের দেহে প্রায় 500-এরও অধিক রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। ওকে, এবং এতগুলো বিক্রিয়া কিন্তু অন্য কোনো অঙ্গ আসলে পারে না। তার মানে কি আলটিমেটলি যকৃৎ কিন্তু আসলে প্রচুর কাজ করে, প্রায় 500 অধিক রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে। ওকে, তো এই যে যেহেতু প্রায় 500 অধিক মানে অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করছে, এইটার জন্য যকৃৎকে বলা হয় জৈব রসায়নাগার। জৈব রসায়নাগার মানে এই যকৃৎকে আসলে একটা রসায়নাগারের সাথে তুলনা করা হয়েছে। মানে রসায়নাগার বলতে বোঝায় যেখানে রসায়নের বিক্রিয়া টিক্রিয়া সব কিছু করা হয়, সেটাকে বলা হয় রসায়নাগার, ঠিক আছে। ওর সাথে তুলনা করা হয় এই যকৃৎকে। ওকে, তাহলে আবার বলি একটু দেখো, যকৃৎ দেখতে ত্রিকোণাকার, থাকে কোথায়? পাকস্থলীর ঠিক বিপরীত দিকে মানে পেটের ডান দিকে। সবচেয়ে বড় গ্রন্থি, এটা বর্ণ হচ্ছে লালচে খয়েরি, দেখতে কিরকম? অনেকটা ত্রিভুজ আকৃতি বা ত্রিকোণাকার। ওকে, আচ্ছা এখন এই যে দেখো যকৃৎ, এই যকৃৎটা যে এত বড়, তার বিভিন্ন খণ্ডে আছে, ঠিক আছে। এবং বাইরে থেকে এইরকমভাবে একটা খণ্ড দেখতে পাওয়া যায়, এইরকমভাবে মাঝখান দিয়ে মোটামুটি এরকম। আচ্ছা আমি একটু দাগ এগুলো মিশাই দিই, মোটামুটি দেখতে এরকম দেখা যায়। ওকে, তার মানে বোঝা যাচ্ছে কি যে এইখানে আসলে দুইটা খণ্ড আছে, এবং এখান থেকে এই খণ্ডের সাপেক্ষে যদি কথা বলি, তাহলে দেখো এই দিকে একটা পার্ট, এই দিকে একটা পার্ট। ওকে, তাহলে এই দিকটা হচ্ছে একটা পার্ট, এই দিকটা হচ্ছে অন্য একটা পার্ট। ওকে, মাঝখান দিয়ে এই হচ্ছে খণ্ড করা। এবার একটা জিনিস দেখো, এই দিকটা কোন দিক? এই দিকটা হচ্ছে বাম দিক, এই দিকটা হচ্ছে বাম দিক। আচ্ছা যদি এই দিক বাম হয় তাহলে এই খণ্ডটার নাম হচ্ছে বাম খণ্ড, এই দিকটা যেহেতু ডান দিক তাহলে এটা হচ্ছে ডান খণ্ড। ওকে, তাহলে আমরা কি করলাম? যকৃতের একটা মেইন ভাগ, ওকে, দিয়ে
একটা হচ্ছে বাম খণ্ড আর একটা হচ্ছে ডান খণ্ড। ওকে, কিন্তু এছাড়াও আরও দুটো ছোট ছোট খণ্ড আছে, একটা নাম হচ্ছে কর্ডেট আর একটা নাম হচ্ছে কোয়াড্রেট। তাহলে ইন টোটাল মোট 4টা খণ্ড রয়েছে। ওকে, একটা হচ্ছে ডান খণ্ড, বাম খণ্ড, কর্ডেট আর কোয়াড্রেট। ওকে, তাহলে এই গেল আমাদের মোট 4টা খণ্ড। তাহলে যকৃতের খণ্ড কয়টি? 4টি। ওকে, যকৃতের কালার কি? যকৃতের কালার হচ্ছে লালচে খয়েরি বর্ণের। আচ্ছা, এবার আসি তাহলে এই যে বড় গ্রন্থি বললাম প্রায় 500 অধিক বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া করতে পারে, তো আসলে এই বিক্রিয়াগুলো করে কি কাজ করে আসলে যকৃৎ? চলো তাহলে আমরা লিখি কিছু যকৃতের কাজ। তাহলে যকৃৎ আসলে কি করে, তাহলে একটু লিখো কিছু যকৃতের কাজ। যকৃৎ আসলে অনেকগুলো কাজ করতে পারে, তো তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো আমরা কথা বলবো। এবং আমরা যেহেতু এখন পরিপাকতন্ত্র নিয়ে কথা বলছি, মানে খাবার পরিপাক নিয়ে কথা বলছি, সেহেতু খাবার পরিপাকের উপর ভিত্তি করে বেশি কথাগুলো বলবো, ঠিক আছে? ওকে, তো যাই হোক, দেখো এইখানে যকৃৎ আছে এবং এটা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রের একটা অংশ। দেখো এটা হচ্ছে অন্ননালী, অন্ননালী থেকে পাকস্থলী, পাকস্থলীতে খাবার এই যে এই অংশটা, এটা অনেকটা দেখতে এরকম, দেখো অনেকটা ডি এর মতো একটা অংশ, অনেকটা ডি এর মতো একটা অংশ, দেখো এটা যেমন ডি, একটা উল্টা ডি, ঠিক আছে? ওকে, এই ডি থেকে মনে রাখবা এই অংশের নাম হচ্ছে ডিওডেনাম, এটার নাম হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে? তাহলে দেখো পাকস্থলীর পর যে ইউ আকৃতির অংশটা তার নাম হচ্ছে ডিওডেনাম। পাকস্থলীর পর যে ইউ আকৃতির অংশটা তার নাম হচ্ছে কি? ডিওডেনাম। এখন দেখো যকৃৎ এইখানে যা কিছু তৈরি করবে সব কিছুকেই সে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, ঠিক আছে? যেটার জন্য তৈরি করবে সেখানে পাঠায় দেয়। তো এটা পরিপাকতন্ত্রের জন্য যেটা তৈরি করবে সেটা পরিপাকতন্ত্রে পাঠাতে হবে। তো এর জন্য যকৃৎ থেকে আচ্ছা আমি এটা আপাতত মিশাই দিলাম, একটা নালী আসে, যকৃৎ থেকে একটা নালী আসে এরকমভাবে। ওকে, এইটা ডিওডেনামের নিচ দিয়ে এখানে চলে আসে। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে একটা নালী যেটা ডিওডেনামের নিচ দিয়ে এখান দিয়ে আসছে। ওকে, আচ্ছা এটা একটু করে দিই, এটা এইদিকে। আচ্ছা, তাহলে এইরকমভাবে এই নিচ দিয়ে আসছে। আচ্ছা, এই নালীটা তাহলে কি করবে? যকৃৎ থেকে যা তৈরি হবে সেটাকে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যকৃৎ থেকে তৈরিকৃত জিনিসপত্র নিয়ে আসবে যে নালী, তার নাম হচ্ছে যকৃৎ নালী। তাহলে এটার নাম হচ্ছে যকৃৎ নালী। ওকে, এবার যকৃৎ থেকে আসলে কি নিয়ে আসবে সে? তো যকৃৎ বেসিক্যালি আমাদের পরিপাকতন্ত্রের জন্য যে জিনিসটা কন্ট্রিবিউট করে বা যে জিনিসটা তৈরি করে সেটার নাম হচ্ছে পিত্তরস। তোমরা নাম শুনেছ হয়তো বা, পিত্তরস বা পিত বলি আমরা। ওকে, তো পিত্তরস সে কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকে আমাদের ব্লাড থেকে, মানে রক্ত থেকে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে যদি সে পিত্ত তৈরি করতে থাকে, এখানে তৈরি করে কি? পিত্ত, ঠিক আছে? পিত্তরস তৈরি করছে। এখন পিত্তরস সে ক্রমাগত তৈরি করতেই থাকে, কিন্তু আমরা তো ক্রমাগত খেতেই থাকি না, তাই না? আমরা একটা নির্ধারিত সময় পর খাই। তো এই জন্য সে করে কি? পিত্তরস তৈরি করে সবসময় পাঠায়, এটা করে না। সে করে কি? সে জমা করে রাখে, পিত্তরস তৈরি করে জমা করে রাখে, যখন প্রয়োজন তখন পাঠিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, এখন জমা করে রাখতে হলে তো জমা করার জন্য একটা কোনো কিছু থাকা লাগবে, ঠিক আছে? একটা ব্যাগ থাকা লাগবে। তো এইখানে একটা ব্যাগ থাকে, ওকে, মনে করো এইটা হচ্ছে একটা ব্যাগ এরকমভাবে। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে পিত্তরস, এখানে তৈরি হবে, কোথায় তৈরি হবে? যকৃতে। ওকে, এবং তৈরি হয়ে সে এসে জমা হবে কোথায়? সে এসে জমা হবে এখানে, ঠিক আছে? এইখানে, এই থলির ভিতর। ওকে, তার মানে কি? এটা একটা থলি এবং এই থলিতে থাকে কি? পিত্তরস, ঠিক আছে? তাহলে এই থলিটা যেহেতু পিত্তরস বহন করে, এই জন্য এই থলিকে বলা হয় পিত্তথলি। ওকে, তাহলে এই থলির নাম কি? পিত্তথলি। তাহলে আমরা কি বলতে পারি? পিত্তরস যকৃতে তৈরি হয় এবং পিত্তথলিতে জমা থাকে। পরিপাকের সময় এই পিত্তথলি থেকে এই যে যকৃৎ নালী, এটার মাধ্যমে সেটা নেমে আসে। ওকে, এরপর কি হয় সেটা পরে বলছি। ওকে, তাহলে এই পর্যন্ত এখন জেনে রাখো, তারপরের অংশটুকু আমরা ক্লাসের শেষের দিকে শেষ করব। ওকে, তাহলে এই হচ্ছে পিত্তনালী। আচ্ছা, এবার একটা জিনিস দেখো কি, যে এই যে পিত্তরস তৈরি করছে, তাহলে এই পিত্তরস নিয়ে আমরা একটু পড়াশোনা করি, যেহেতু আমাদের পরিপাক সংক্রান্ত এই কথা, ঠিক আছে? তাহলে একটু হেডলাইন দাও, হেডলাইন হচ্ছে পিত্তরস। ওকে, তো পিত্তরস তার মানে দেখো নামে আছে রস, তার মানে এর একটা অংশ হচ্ছে রস বা পানি, তার মানে এটা গঠিত হয়, অবশ্যই সেখানে পানি থাকবে। কেন? কারণ ওই যে বললাম যে ভাই রস আছে, তার মানে অবশ্যই পানি তো থাকতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে পানি থাকবে। ওকে, এইবার আর কি থাকবে? এর সাথে থাকবে কিছু লবণ, লবণ। ওকে, কি লবণ থাকে একটু লিখে নাও। থাকে সোডিয়াম গ্লুকাগোনেট এবং পটাশিয়াম গ্লুকাগোনেট। ওকে, এই দুই ধরনের লবণ থাকে। ওকে, তাহলে দেখো আমরা কি বলছি, দেখো পিত্তরসের মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে কি? পানি থাকবে, আর আরেকটা হচ্ছে লবণ থাকবে, ঠিক আছে? ওকে, কি ধরনের লবণ থাকে? সোডিয়াম গ্লুকাগোনেট আর পটাশিয়াম গ্লুকাগোনেট, এই দুই ধরনের লবণ পাওয়া যায়। এবং এগুলো কি করে?
এগুলো পরিপাকে কি ভূমিকা রাখে দেখো, এর পরিপাকে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই যে এখানে পাকস্থলী রয়েছে, এই পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, তোমরা জানো এটা, গত ক্লাসে শিখেছিলাম। পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে, যার পিএইচ মান হচ্ছে 1 থেকে প্রায় 2.5 এর ভেতর থাকে। ওকে, এখন পিএইচ মান বলতে আসলে কি বোঝায়? পিএইচ মান তোমরা যখন আরেকটু বড় হবা, রসায়নে যখন তোমরা 9 নম্বর চ্যাপ্টার শিখবা, তখন তোমাদের পিএইচ স্কেল বলে একটা জিনিস শেখানো হবে, এবং এর মান থেকে জানা যায় আসলে কোনো একটা যৌগ কতটা অ্যাসিডিক অথবা কতটা শক্তিশালী ক্ষার, ঠিক আছে, এটা জানা যায়। মনে রাখবা, পিএইচ এর মান যত কম হবে সেটা তত শক্তিশালী অ্যাসিড। ওকে, পিএইচ এর মান যত কম হবে সেটা তত শক্তিশালী অ্যাসিড। ওকে, আচ্ছা, তার মানে এইটা দেখো অন হয়ে গেছে, মানে অনেক ছোট হয়ে গেছে, তার মানে এটা কিন্তু অনেক শক্তিশালী একটা অ্যাসিড। ওকে, আচ্ছা, এখন দেখো এই শক্তিশালী অ্যাসিড সমৃদ্ধ, মানে এখানে যখন খাবারগুলো আসলো তখন তো এই অ্যাসিডের সাথে মিশ্রিত হয়। এবার মিশ্রিত হলে পুরো খাবারটাই কিন্তু অম্লীয় হয়ে যাবে, অ্যাসিডের সাথে মিশেছে, তাহলে পুরো খাবারটা এখন অ্যাসিডিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাসিডিক খাবার যখন এখান থেকে বেরিয়ে এই পথ দিয়ে আসে, তখন যে সমস্যাটা হয় কি, যে এই ডিওডিনাম সেটা সহ্য করে নিলেও ডিওডিনামের পরের যে অংশটা, এই পরের অংশটা সেটা সহ্য করতে পারে না, ঠিক আছে, এই পরের অংশটা আর সহ্য করতে পারে না। আচ্ছা, যদি এখন পরের অংশটা সহ্য করতে না পারে বা কাজকর্ম করতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই তুমি অসুস্থ হবা কিংবা সমস্যার মধ্যে যাবা, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে এমন কিছু করতে হবে যাতে এইখানে মানে এর পরের অংশে সেটা আর অম্লীয় হিসেবে না যায়, ঠিক আছে। আচ্ছা, যদি অম্লীয় হিসেবে না যেতে চাই তাহলে কি করতে হবে? ওর সাথে অম্লের বিপরীত কি? ক্ষার। অ্যাসিডের বিপরীত হচ্ছে ক্ষার, ঠিক আছে। সো আমরা করবো কি, এর সাথে ক্ষার মিশাবো, এবং পিত্তরস এটা হচ্ছে ভালো একটা ক্ষারীয় উপাদান। ওকে, এটা হচ্ছে একটা ক্ষারীয় উপাদান। ওকে, এবং পিত্তরস যখন ক্ষারীয় উপাদান, তার মানে বুঝতেই পারছো এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাহলে এখানকার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে অ্যাসিডকে নিউট্রাল করে দিবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই জায়গাতে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের সাথে এটাকে যুক্ত করা হয়। ওকে, এটা যুক্ত করা হয়। ওকে, তাহলে দেখো এবার যখন তুমি খাবারটা খাবা, খাবার পাকস্থলী থেকে এদিকে আসবে, তখন এখান থেকে পিত্তরস এখান দিয়ে এর নিচ দিয়ে এইরকমভাবে এইখানে চলে আসবে। ওকে, এখানে যখন আসবে, এবার দেখো তোমার খাবারের সাথে যেটা অ্যাসিডিক ছিল সেটার সাথে পিত্তরস মিলে গেল। এবার পিত্তরস হচ্ছে ক্ষারীয়, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে। লবণ আর পানি যখন তৈরি করবে তখন সেই অ্যাসিড আর থাকবে না। তার মানে কি, দেখো এরপর থেকে খাবারটা আর অ্যাসিডিক হবে না। ওকে, কি হবে? আসলে যেটা হবে সেটা হচ্ছে একে কি করতে, মানে অ্যাসিডটাকে কমাতে অনেক বেশি পিত্তরস ইউজ করা হয়, যার কারণে এইটা তুলনামূলকভাবে একটু ক্ষারীয় ধরনের হয়ে যায়। এবং দেখা গেছে গবেষণায় যে এটা ক্ষারীয় পরিবেশে এই পরের অংশটা, অর্থাৎ ইলিয়াম, জেজুনাম, এরা খুব ভালো কাজ করে। সো আলটিমেটলি এটা একটা ভালো পরিবেশ সৃষ্টি করে। তাহলে বলা যায় যে যকৃতের একটা বড় কাজ হচ্ছে পিত্তরস ক্ষরণ করা, এবং পিত্তরস দিয়ে সে করে কি, ক্ষারীয় পরিবেশ তৈরি করে। ওকে, তাহলে একটু লিখে নাও, যকৃতের বড় কাজ হচ্ছে কি, যে ক্ষুদ্রান্ত্রে, এই যে এইটা ডিওডিনাম থেকে শুরু হলো ক্ষুদ্রান্ত্র, ওকে, ক্ষুদ্রান্ত্রে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করা। ওকে, তাহলে দেখো একটা কাজ হচ্ছে পিত্তরস ক্ষরণ করা, আর একটা কাজ হচ্ছে ক্ষুদ্রান্ত্রে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করা। ওকে, তাহলে এই গেল। তাহলে পিত্তরসের মাধ্যমে যদি ওটা করে, তারপরও আলাদা আলাদা করে পয়েন্ট করবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা বড় কাজ আছে, দেখো পিত্তরস ওই কাজটাও করে কি, যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মাঝে 3 ধরনের খাবার হচ্ছে মেইন খাবার উপাদান, ওকে, যেটাকে পরিপাক করা লাগে। একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে আমিষ বা স্নেহ, এবং সর্বশেষ যে খাবারটা রয়েছে সেটা হচ্ছে স্নেহ বা লিপিড। এবং এই লিপিড আমাদের মুখেও পরিপাক হয় না, পাকস্থলীতেও পরিপাক হয় না, সরাসরি চলে আসে, ঠিক আছে। তো এখন যদি সরাসরি চলে আসে আমাদের ক্ষুদ্রান্ত্রের কাছে, তাহলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে লিপিডের আকারটা কিন্তু অনেক বড়। এখন অনেক বড় বড় লিপিডকে ভেঙে অনেক ছোট ছোট টুকরায় রূপান্তর করতে তার কিন্তু সমস্যা হয়। তো এই জন্য এই যে ক্ষুদ্রান্ত্রে একটু আগে আমরা দেখলাম কি, যে পিত্তরস যুক্ত হয়, এই পিত্তরস পরে কি বড় বড় চর্বির টুকরাগুলোকে ভেঙে ছোট ছোট বানিয়ে ফেলে। আচ্ছা, কিরকম ভাবে বানাই চলো একটু দেখি।
ওকে, দেখো লিপিড হচ্ছে আসলে অনেকগুলো কার্বনের যৌগ, তাহলে অনেক 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 কার্বন এইরকম ভাবে যুক্ত হয়। ওকে, আরো ডট 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 এদিকে আছে, এদিকে আরো ডট 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 অনেকগুলো আছে। ওকে, এরকম ভাবে বিশাল বড় চেইনে একটা কার্বন শিকল আছে। ওকে, এখন যে কাজটা করে, এর উপর যখন পিত্তরস পড়ে, এর উপর যখন পিত্তরস পড়বে, ঠিক আছে, তখন হয় কি, এটা একটু টুকরা হয়ে যায়। মনে করো এখান থেকে আলাদা হয়ে গেল, এখান থেকে আলাদা হয়ে গেল, এখান থেকে আলাদা হয়ে গেল। তাহলে দেখো এতটুকু একটা টুকরা হবে, এইটুকু এক টুকরা হবে, মানে এতটুকু হচ্ছে একটা টুকরা, এইটুকু আরেকটা টুকরা হবে, ঠিক আছে। এইরকম ভাবে ছোট ছোট টুকরা হয়ে যাবে। আচ্ছা, যদি ছোট ছোট টুকরা হয়ে যায় তাহলে সেটাকে পরবর্তীতে আবার কেটে ছোট ছোট করা সহজ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে কি, পিত্তরসের আরেকটু বড় ভূমিকা হচ্ছে সে খাবারকে, অর্থাৎ শর্করা, দুঃখিত, লিপিড জাতীয় খাবারকে ভেঙে টুকরা টুকরা করে। তাহলে একটু লিখে নাও কি যে এটার আরেকটা বড় কাজ হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় খাবারকে ভেঙে পরিণত করে। ওকে, আচ্ছা, এবার এই যে পরিণত করে, এই যে পরিণত করছে, এটা যে পদ্ধতি সে করে, মানে এই যে কেটে কেটে ছোট ছোট করছে, ঠিক আছে, যে পদ্ধতি এই কাজটা করে সেই পদ্ধতির নাম হচ্ছে ইমালসিফিকেশন। এটা চাইলে একটু মনে রাখতে পারো, না রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে আমি রিকমেন্ড করি কি যে তোমরা একটু মনে রাখো কি যে পিত্তরস আসলে এই ইমালসিফিকেশনটা করে, ঠিক আছে। একে বলা হয় কি, ইমালসিফিকেশন। ওকে, তাহলে এটাকে বলা হয় ইমালসিফিকেশন। ওকে, তাহলে এই গেল আমাদের পিত্তরসজনিত যত ধরনের কাজ, যকৃতের কাজ। ওকে, এর বাইরেও যকৃৎ বেশ কিছু কাজ করে, যেমন এই যে যকৃৎ, এই যকৃতের সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে আমাদের দেহে যে এই যে তাপ, আমরা মারা যাওয়ার আগ পর্যন্ত কখনো ঠান্ডা হয়ে যায় না। ওকে, এই যে তাপ, প্রতিনিয়ত তাপ উৎপাদনের কাজটা করে আমাদের যকৃৎ। সেই সাথে ছোটোবেলায় আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের দেহে সমস্ত রক্তকণিকাই তৈরি করতো আমাদের যকৃৎ, কিন্তু পরবর্তীতে যকৃৎ থেকে এই দায়িত্বটা স্থানান্তরিত হয় এবং চলে যায় আমাদের দেহের যত চ্যাপ্টা অস্থিমজ্জা রয়েছে সেগুলোতে। ফলে এরপর থেকে যকৃৎ এই কাজটা থেকে অব্যাহত পেলেই এর বিপরীত কাজটা শুরু করে। আমরা জানি আমাদের রক্তকণিকাগুলো 120 দিন পর পর নষ্ট হয়ে যায়, তো এই নষ্ট করার কাজটাও করে আমাদের যকৃৎ। তো নষ্ট করে আসলে কি করে, সেটা কি বিনা কারণে মেরে ফেলে? আসলে তা না। আসলে সে যেটা করে সেটা হচ্ছে যে সমস্ত রক্তকণিকা ডিসফাংশন হয়ে যায়, মানে আর কাজ করার যোগ্য থাকে না, তাদেরকে নষ্ট করে দেয়। ওকে, সেই জায়গায় নতুন কোনো রক্তকণিকা এসে জায়গা নেবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়, এবং সেই সাথে সে রক্তকণিকাগুলোকে ভেঙে সেখান থেকে পিত্তরস এবং বিভিন্ন উপাদানগুলো তৈরি করে ফেলে। ওকে, সবগুলো করে কি আমাদের এই যকৃৎ। ওকে, তাহলে এই ছিল আমাদের যকৃৎ সংক্রান্ত পড়াশোনা। এবার দেখো, আমি এখানে একটা ছোট্ট জায়গা রেখেছিলাম, একটা নল রেখেছিলাম ফাঁকা, যেটা আমি এখনও ডিসক্রাইব করি নাই। তো আমরা এখন এই জায়গাটা শিখবো কি যে এখানে আসলে কি থাকে। এখানে দেখো, এই জায়গায় একটা পাতার মতো অঙ্গ থাকে, পাতার মতো অঙ্গ থাকে, এবং এই পাতার মতো অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। ওকে, পাতার মতো অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। দেখো, এখন আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে অগ্নাশয় নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। অগ্নাশয়, হেডলাইন দাও, অগ্নাশয়। ওকে, এখন এই যে অগ্নাশয়, তো মনে রাখবা অগ্নাশয়, হ্যাঁ। তো কিছুক্ষণ আগে তোমাদের গ্রন্থি বলতে কি বোঝায় সেটা শিখেছিলাম, যে গ্রন্থি মানেই হচ্ছে কিছু না কিছু সিক্রেশন করে বা কিছু কিছু না কিছু ক্ষরণ করবে, এই রকম জিনিসকে আমরা বলি গ্রন্থি। যেমন কেউ হরমোন ক্ষরণ করে, কেউ এনজাইম ক্ষরণ করে। ওকে, এখন এই যে হরমোন বা এনজাইম, সেগুলো যদি আমরা একটা বিস্তারিত বোঝার চেষ্টা করি, তো মনে করো কি যে এটা হচ্ছে কারো একজনের দেহ, ঠিক আছে। আর আমাদের দেহ মানে হচ্ছে সব জায়গাতে রক্ত আছে, সব জায়গাতেই রক্ত আছে। ওকে, এইবার কোনো একটা জায়গায় কোনো একটা অংশ বা অঙ্গ এখান থেকে কোনো কিছু তৈরি করবে। ওকে, এখান থেকে কোনো কিছু তৈরি করে, কিন্তু এর কোনো নালী নাই, এর কোনো নালী নাই। তাহলে একে বলা যায় কি, একে বলা যায় কি যে এটা হচ্ছে নালীহীন, এটা হচ্ছে নালীহীন। ওকে, যেহেতু কোনো কিছু তৈরি করছে তার মানে এটা হচ্ছে ভাই গ্রন্থি, হ্যাঁ, এটা হচ্ছে গ্রন্থি। ওকে, উদ্দীপক কোনো কিছু তৈরি করে। ওকে, তাহলে এটা হচ্ছে গ্রন্থি, তাহলে একে বলা যায় নালীহীন গ্রন্থি। কেন? নালী নাই তাই। ওকে, আচ্ছা, এই তৈরি করলে এই যে জিনিসটা তৈরি করবে সেই জিনিসটা যাবে কোথায়? ওকে, অবশ্যই যেহেতু এর চারিদিকে কোনো নালী নাই আর চারিদিকে রক্ত, তার মানে কি অবশ্যই রক্তের ভেতর যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই করছে কি, যা ক্ষরণ করবে বা যাই তৈরি করবে সবগুলোকে রক্তের ভেতরে দেবে, রক্তের ভেতরে ফেলবে, ঠিক আছে। তাহলে বলা যায় কি যে এই হচ্ছে এর ক্ষরণগুলো সবসময় রক্তের ভেতরে হয়, ঠিক আছে। তাহলে নালীহীন গ্রন্থির ক্ষরণগুলো সবসময় হয় কোথায়? রক্তের ভেতরে। তাহলে বলা যায় এটা হচ্ছে অন্তঃক্ষরা, অন্ত মানে তো ভেতর, ঠিক আছে, অন্তঃক্ষরা। কেন খরা? কারণ হচ্ছে ভেতরে ক্ষরণ করছে, ঠিক আছে। কার ভেতর? রক্তের ভেতর। তাহলে একে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি।
ওকে, তাহলে নামগুলো বুঝো। এর যেহেতু কোনো নালী নাই তাকে একে বলা যায় নালীহীন গ্রন্থি। আবার এই যেহেতু রক্তের ভেতরে ক্ষরণ করছে তাই অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, আচ্ছা, এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো যা কিছু ক্ষরণ করে এদেরকে বলা হয় হরমোন। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি যে যা কিছু ক্ষরণ করবে তাকে আমরা বলবো হরমোন। ওকে, আচ্ছা, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। ওকে, অন্যদিকে মনে করো অন্য একটা গ্রন্থি, এটা হচ্ছে মনে করো অন্য একটা গ্রন্থি, আচ্ছা শেপটা একটু চেঞ্জ করে মনে করো এরকম একটা গ্রন্থি, ঠিক আছে? ওকে, অন্য একটা গ্রন্থি যার এখানে নালী আছে, এখানে নালী আছে এবং সেই নালীর মাধ্যমে অন্য একটা গ্রন্থি মানে জায়গাতে তার হরমোনটা মানে ওর উৎপাদটা এখানে পৌঁছে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে একটা জিনিস দেখো। ওকে, তাহলে দেখো কি যে এই বেচারা যখন কোনো কিছু উৎপাদন করে তার মানে অবশ্যই সে হচ্ছে গ্রন্থি, ঠিক আছে? আচ্ছা, তার মানে এই হচ্ছে অবশ্যই গ্রন্থি এবং গ্রন্থিটা কি আছে? নালী আছে। তাহলে একে নালীহীন বলা যাবে না, তাহলে একে বলা যায় নালীযুক্ত গ্রন্থি। এটা হচ্ছে নালী যুক্ত গ্রন্থি, ঠিক আছে? এটা হচ্ছে কি তাহলে নালীযুক্ত গ্রন্থি। ওকে, তাহলে এটাকে বলা যায় নালীযুক্ত গ্রন্থি। এবং নালীযুক্ত গ্রন্থির ক্ষরণটা কীরকম দেখো, এই ক্ষরণ করবে কি, যেহেতু ওর নালী আছে বা ওর পাইপ আছে তাহলে ও করবে কি পাইপের মধ্যে ক্ষরণ করবে, ঠিক আছে? আচ্ছা, পাইপের মধ্যে ক্ষরণ করলে সেটা তো রক্তে আসবে না, তাই না? আর যদি রক্তে না আসে তাহলে বলা যায় কি যে এটা রক্তের বাইরে ক্ষরণ করতেছে, ঠিক আছে? এই যেমন রক্তের ভেতরে ক্ষরণ করছে, এই হচ্ছে কি রক্তের বাইরে, ঠিক আছে? একটা নালীর ভেতর, স্পেসিফিক একটা নালীর ভেতর রক্তের বাইরে অবস্থান করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রক্ত চারিদিকে আছে কিন্তু নালীর মধ্যে যেহেতু নাই তাহলে রক্তের বাইরে হচ্ছে। হ্যাঁ, তাহলে রক্তের বাইরে যেহেতু হচ্ছে তাহলে একে বলা যায় কি যে এটা হচ্ছে বহিঃক্ষরা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। ওকে, তাহলে আবার বলি, দেখো এই গ্রন্থির কোনো নালী নাই তাই একে বলছে নালীহীন গ্রন্থি। নালী নাই বলে অবশ্যই তাকে রক্তের মধ্যেই ক্ষরণটা করতে হবে, তাই এটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, রক্তের ভেতরে অন্ত, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের গ্রন্থি যা ক্ষরণ করে তাকে আমরা বলি হরমোন। অন্যদিকে যদি কোনো একটা গ্রন্থিতে নালী থাকে তাহলে তাকে বলবো নালীযুক্ত গ্রন্থি, ঠিক আছে? এবং নালী থাকার দরুন সে আসলে নালীর মধ্যে ক্ষরণ করবে, আর মধ্যে ক্ষরণ করলে রক্তে সেটা পৌঁছাবে না, যেহেতু রক্তের মধ্যে পৌঁছাচ্ছে না তাহলে রক্তের বাইরে জিনিসটা হচ্ছে, আচ্ছা রক্তের বাইরে তাই বহি, ঠিক আছে? তাহলে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এবং বহিঃক্ষরা গ্রন্থি যা ক্ষরণ করে তাকে বলা হয় এনজাইম। ওকে, তাহলে দেখো অন্তঃক্ষরা গ্রন্থি যেটা ক্ষরণ করছে সেটা হচ্ছে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি যা ক্ষরণ করছে তাকে বলা হয় এনজাইম, ঠিক আছে? এবং আমাদের দেহে যতগুলো গ্রন্থি আছে সবাই হয় অন্তঃক্ষরা অথবা বহিঃক্ষরা হিসেবে কাজ করে, কিন্তু কিছু কিছু গ্রন্থি আছে, স্পেসিফিকভাবে বললে মোট 3টা গ্রন্থি আছে যারা একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসেবে কাজ করতে পারে। তো দেখো যদি এমনটা হয় কি যে দুটো হিসেবেই কাজ করে তখন তাকে আমরা বলি মিশ্র গ্রন্থি। ওকে, আচ্ছা, এবং মিশ্র গ্রন্থির ক্ষেত্রে আজবভাবে একটা কমন মিল দেখা যায় কি যে এদের সবার নামে শেষে শয় থাকে। ওকে, সো শয় থাকা মানে এই নাকি যে জলাশয় মলাশয় এগুলো সব কিছু, হ্যাঁ গ্রন্থি এগুলো না, আসলে দেখো 3টা শয় আছে, যেমন এই যে এটা হচ্ছে আমাদের অগ্নাশয়, এই যে অগ্নাশয় শয় আছে, ঠিক আছে? তাহলে একটু লিখে নাও বাকি 2টা। ওকে, তাহলে একটা হচ্ছে অগ্নাশয়, অপরটা হচ্ছে ডিম্বাশয় এবং সর্বশেষ আর একটা হচ্ছে শুক্রাশয়। তাহলে এই 3টা শয় হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। তাহলে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, এটা হচ্ছে কি মিশ্র গ্রন্থি। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কি যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, তাহলে কি করবা? প্রথমে অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা দিবা, তারপর বহিঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু বলে দিই। তাহলে দেখো যেসব গ্রন্থি রক্তের ভেতর ক্ষরণ করে তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, এবং এরকমভাবে না বলে সবচেয়ে ভালো হয় কি যে যেসব গ্রন্থি হরমোন ক্ষরণ করে তাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে, আর যেসব গ্রন্থি এনজাইম ক্ষরণ করে তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। ওকে, এতটুকু বললে সুন্দরভাবে সংজ্ঞাটা হয়ে যায়। আচ্ছা, এবার অন্তঃক্ষরা গ্রন্থি কি করছে? হরমোন ক্ষরণ করে। আর বহিঃক্ষরা গ্রন্থি কি করে? এনজাইম ক্ষরণ করে। এবং অগ্নাশয় আসলে হরমোনও ক্ষরণ করে আবার এনজাইমও ক্ষরণ করে, যেহেতু সে একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হিসেবে কাজ করছে এই জন্য অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। ওকে, এইরকমভাবে সংজ্ঞা দিবা, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে মোটামুটি আমরা এতটুকু পড়লেই কাজ শেষ। ওকে, তাহলে আলটিমেটলি দেখো কি যে এই জায়গাতে এইখানে যদি চিন্তা করি এই জায়গাতে, হ্যাঁ, তাহলে এখানে কতগুলো রস কার্যকর আছে। একটা হচ্ছে অগ্নাশয় থেকে, এই যে আমরা বললাম কি যে এটা অগ্নাশয় হচ্ছে এনজাইম আসবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখান থেকেও এক ধরনের এনজাইম আসছে, ঠিক আছে? আবার এখান থেকেও এক ধরনের রস আসতেছে, তাহলে এখান থেকে একটা রস আসছে, কোত্থেকে? এটা অগ্নাশয় থেকে, তাই এই রসটার নাম হবে অগ্নাশয় রস। অগ্নাশয় থেকে যে রস আসবে তার নাম হচ্ছে অগ্নাশয় রস। যকৃৎ থেকে আসছে কি পিত্তরস। ওকে, তাহলে অগ্নাশয় রস, পিত্তরস,
ওকে, সবাই এই নালী দিয়ে আসছে। আচ্ছা, এইবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এই জায়গাতে এসে ডিউওডেনামের এই জায়গাতে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, দিয়ে সবগুলো মিশে এখানে যাচ্ছে। তার মানে কি এইখানে যকৃতের রস এবং অগ্ন্যাশয়ের রস দুটাই মিলিত থাকবে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এটা যে ক্ষুদ্রান্ত্র, মনে আছে কিনা যে ক্ষুদ্রান্ত্র নিজেও রস প্রডিউস করে, ঠিক আছে। সো ক্ষুদ্রান্ত্রের রস বা অন্ত্রের রসকে বলা হয় আন্তরিক রস। তার মানে এই জায়গায় মোট 3 ধরনের রস কার্যকর থাকে। ওকে, কি কি একটু লিখে নাও। একটা হচ্ছে পিত্তরস। ওকে, পিত্তরস এটা আসে কোথা থেকে? যকৃৎ থেকে। ওকে, 2 নাম্বার হচ্ছে অগ্ন্যাশয় রস, এটা বুঝতেই পারছো অগ্ন্যাশয় থেকে আসবে। আর 3 নাম্বার হচ্ছে আন্তরিক রস। ওকে, এই হচ্ছে 3টা। এই 3 ধরনের রস একই সাথে কার্যকর করে বা পরিপাকে ভূমিকা রাখে। ওকে, এখন একটা জিনিস তোমাদের যেটা শেখানো হয়নি সেটা হচ্ছে এরা যে জায়গায় মিলিত হয়েছে, মানে এই যে ডিউওডেনামের সাথে এই নালীটা যে জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ এই যে মিলিত পয়েন্টটা, এই জায়গাটাকে বলা হয় ভ্যাটার অফ অ্যাম্পুলা। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা আবার কি বলছি দেখো, যকৃতের যে যকৃৎ নালী এবং অগ্ন্যাশয়ের যে অগ্ন্যাশয় নালী, এই দুটা ডিওডিনামের সাথে যে জায়গায় মিলিত হয় তাকে বলা হয় ভ্যাটার অব অ্যাম্পুলা। ওকে, এর নাম হচ্ছে ভ্যাটার অব অ্যাম্পুলা। ওকে, যদি বলা হয় ভ্যাটার অব অ্যাম্পুলা কোথায় অবস্থিত, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে কি, সেটা ডিওডেনামে অবস্থিত। সেটা কোথায় অবস্থিত? ডিওডেনামে অবস্থিত। ওকে, তাহলে এই ছিল আমাদের 2টা গ্রন্থি নিয়ে পড়াশোনা, ঠিক আছে। এবার এই অধ্যায়ের সর্বশেষ আর 2টা পড়াশোনা আছে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাকের কথা, ঠিক আছে। তাহলে আমাদের পরিপাক অংশটা শেষ হয়ে যাবে। এরপর আর ছোট্ট একটা অংশ থাকবে, তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চলো আমরা তাহলে ক্ষুদ্রান্ত্রের পরিপাকটা একটু শিখে নিই। তো ক্ষুদ্রান্ত্রের পরিপাকের ক্ষেত্রে একটু হেডলাইন দিয়ে নাও যে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক, এটা শিখছি আমরা, ক্ষুদ্রান্ত্রের পরিপাক। তো ক্ষুদ্রান্ত্রের পরিপাকে যে জিনিসটা তোমাকে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে আমাদের মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা আংশিক পরিপাক হয়েছিল, মানে সম্পূর্ণ কিন্তু পরিপাক হয়নি। আবার সেমভাবে আমাদের পেটে বা পাকস্থলীতে প্রোটিন কিন্তু সম্পূর্ণভাবে পরিপাক হয়নি, শুধুমাত্র পলিপেপটাইড আকারে থেকে গেছিলো। ওকে, আচ্ছা, লিপিড তো পরিপাকই হয়নি। তার মানে হচ্ছে 3টা খাবারকেই পরিপাক করা দরকার, এবং 3টা খাবারই পরিপাক হবে আমাদের ক্ষুদ্রান্ত্রে, এবং এর জন্য আমরা দেখছি যে 3টা রস যুক্ত হয়। ওকে, সো 3টা রস এখানে জড়িত থাকে ক্ষুদ্রান্ত্রের পরিপাকে। এই যে এই ক্ষুদ্রান্ত্রের পরিপাক, এরপর আরও অনেকগুলো প্যাঁচ রয়েছে, মানে নালী রয়েছে আরও বড়, এটা অনেক। ওকে, তাহলে এইখানে এই অংশে, এর নিচের অংশে যে অংশগুলো থাকবে, আরও যে পাইপগুলো রয়েছে, মানে নালীটা রয়েছে, এর মাঝে যে পরিপাকটা হবে সেটাই হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। এবং এখানে যেহেতু সর্বশেষ পরিপাক হবে, এখানে 3টা খাবারই পরিপাক হবে। ওকে, এবং 3টা খাবার 3টাই সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাবে, ঠিক আছে। আচ্ছা, কি পৌঁছাবে? তাহলে প্রথমে এসে শর্করা, ঠিক আছে, এবং শর্করাকে পরিপাক করে সর্বশেষ যে জিনিসটা পাওয়া যায় তার নাম হচ্ছে গ্লুকোজ। ওকে, এবং সহজ কথাই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে গ্লুকোজকে, মানে শর্করা পরিপাককারী যে কোনো এনজাইমকে এক কথায় বলা হয় অ্যামাইলেজ। এইখানে অতগুলো নাম মনে না রেখে শুধুমাত্র অ্যামাইলেজ কথাটা লাগাই দিবা, তাহলেই টিচার বুঝবে কিন্তু তুমি পারবা, ঠিক আছে। ওকে, কিন্তু এইগুলো কিন্তু অনেকগুলো নাম আছে, ট্রিপসিন, হ্যান্থাম, অনেক কিছু নাম আছে। সো এইগুলো নাম দেওয়ার দরকার নাই, সোজা তুমি বলবা কি এটা হচ্ছে অ্যামাইলেজ, ঠিক আছে। তাহলে শর্করা অ্যামাইলেজ দিয়ে পরিপাক হবে, তৈরি হবে কি গ্লুকোজ। ওকে, আচ্ছা, দেখো পাকস্থলীতে পেপসিন প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করেছিল। সেই পলিপেপটাইডটা এখন তাহলে এখান দিয়ে আসবে। ওকে, এবার তাহলে পলিপেপটাইডকে আমাকে ভাঙতে হবে। কেন? কারণ পলিপেপটাইড এই অবস্থায় থাকা যাবে না। ওকে, আচ্ছা, কেন থাকা যাবে না? কারণ এইটা আমার শোষণযোগ্য বা সর্বশেষ অবস্থা না। ওকে, সো এইবার এটাকে কি দিয়ে ভাঙবো? ওকে, এখানে পাকস্থলীতে নাম ছিল পেপসিন, যখন ক্ষুদ্রান্ত হবে তখন তার নাম হবে ট্রিপসিন। ওকে, তাহলে দেখো দুটার মধ্যে একটু পার্থক্য বুঝে নাও। ওকে, পাকস্থলীতে যেটা থাকে তার নাম হচ্ছে পেপসিন, আর ক্ষুদ্রান্তে যেটা থাকে তার নাম হচ্ছে ট্রিপসিন। ওকে, তাহলে পেপসিন পলিপেপটাইড তৈরি করে দিল, এবার ট্রিপসিন আমিষকে করবে কি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে এটা করবে কি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে, অ্যামাইনো অ্যাসিড। ওকে, এরপর আরেক ধরনের খাবার থাকলো যাকে আমরা বলি লিপিড বা স্নেহ জাতীয় খাবার। ওকে, লিপিড বা স্নেহ জাতীয় খাবার। ওকে, তো লিপিডকে পরিপাক করে যে এনজাইম তার নাম হচ্ছে লাইপেজ, লিপিড থেকে লাইপেজ। ওকে, তোমাদের মাঝে মাঝে দেখবে লাইগেজ কথাটা লেখা আছে, এখানে প না, এখানে গ লেখা থাকে এরকম ভাবে। হ্যাঁ, এটা কিন্তু ভালোভাবে দেখে তারপর মারবে, এটা হচ্ছে লাইপেজ, ঠিক আছে। লাইগেজ হলে কিন্তু অ্যান্সারটা হবে না। ওকে, তাহলে লিপিডকে পরিপাক করবে যে এনজাইম তার নাম হচ্ছে লাইপেজ, এবং তৈরি করবে কি
ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, তাহলে এই চলে গেল আমাদের পরিপাক শেষ। ঠিক আছে, তাহলে পরিপাক চ্যাপ্টারটা মানে পরিপাক পার্টটুকু আমাদের পুরোটা শেষ। এইবার পরিপাকের যে খাবারগুলো তৈরি হলো, এই যে আমাদের গ্লুকোজ তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হলো, এটা কি করে আমাদের দেহে শোষিত হয় সেটা আমরা দেখব। এবং পরবর্তীতে আরেকটা জিনিস দেখব কি যে এই যে পরিপাক তন্ত্র, এই যে এখান থেকে খাবারগুলো আসে, এই যে এতগুলো অঙ্গ রয়েছে, এগুলোর কোনো জায়গায় কোনো সমস্যা হলে কী ধরনের সমস্যাগুলো হতে পারে এবং সেগুলোকে কী করে সারানো যায়। ওকে, তাহলে ভালো থাকো আজকের মতো, সুস্থ থাকো সবাই।